প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো নাক কান গলার বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহিদুল আলম, বিভাগীয় প্রধান নাক কান গলা বিভাগ, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এবং উনি প্রাক্তন পরিচালক হিসেবে কাজ করেছেন জাতীয় ENT ইনস্টিটিউটে। দর্শক, অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনার স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আসসালাম, ধন্যবাদ ডক্টর সাহেব। ভালো, ইনশাল্লাহ। প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে নাক কান গলার প্রধানত কি ধরনের সমস্যাগুলো নিয়ে রোগী সাধারণত আপনার কাছে এসে থাকে? আমরা আসলে সারা বছরই নাক কান গলার সমস্যা নিয়ে রোগীদের সেবা করি। তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই, আসলে অল্প বয়স্ক বা স্পেশালি ছোট কম বয়সের ছেলে মেয়েদের টনসিলের প্রদাহ, কানের প্রদাহ এবং সব বয়সেই নাকের প্রদাহ, এটা খুব কমন। আর এছাড়া নাক বন্ধ হয়ে যাওয়া, কানে কম শোনা, এগুলো তো আমরা সচরাচর পেয়ে থাকি। জি। তো প্রথমে আপনার কাছে জানতে চাইবো যে অনেক মানুষের ভিতর কিন্তু একটা ভীতি রয়েছে যে গলা ব্যথা মানেই টনসিলাইটিস, এবং টনসিলাইটিস হলেই মহা সমস্যা। এই বিষয়ে আপনি কি বলবেন? গলা ব্যথা আসলে এখন তো আমাদের এই ঋতু বৈচিত্র্যের দেশ বাংলাদেশে শীতের শেষ প্রহর, অনেকটাই দিনের বেলা শীত থাকে না, রাতে কিছুটা হালকা শীত। তো এই যে তাপমাত্রার তারতম্যের জন্য এই সময় আসলে আমাদের এক ধরনের ভাইরাল সংক্রমণ বা ভাইরাসজনিত গলায় সংক্রমণ হচ্ছে, এবং সাধারণ ভাইরাস সংক্রমণও কিন্তু গলায় এক ধরনের ব্যথা, হালকা ব্যথা, জ্বর অনুভব হয়। এই অবস্থায় আসলে আমি মনে করি শঙ্কিত হওয়ার কিছুই নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে, আসলে টনসিল আমাদের এমন কোনো খারাপ ধরনের কোনো অংশ না যে টনসিল আমাদের জন্য খুব মারাত্মক হুমকির কারণ। আমার মনে হয় এটা আমাদের কিছুটা ভুল ধারণা টনসিল সম্বন্ধে। নিশ্চয়ই ডক্টর সাহেব, আপনি জানেন যে টনসিল বিশেষ করে অপ্রাপ্ত বয়স পর্যন্ত, আমরা যেটা বলি যে শিশুদের এবং তরুণদের, স্পেশালি শিশুদের জন্য টনসিল রোগ প্রতিরোধের একটা বিশেষ ভূমিকা রাখে। আমাদের মুখে খাওয়ার সাথে এবং শ্বাসনালীর সাথে যে রোগ সংক্রমণ হয়, টনসিল এবং টনসিলের সাথে নাকের পিছনে যে আমাদের লসিকা গ্রন্থিগুলো থাকে, এরা সরাসরি রোগ জীবাণুর বিরুদ্ধে একটা প্রতিরোধ তৈরি করে। কাজে আমরা বলবো যে টনসিল আমাদের জন্য একটা বন্ধু। আমি যদি টনসিল এবং টনসিলের সাথে এই লসিকা গ্রন্থিগুলোকে আমরা তুলনা করতে পারি বাস্তব জীবনে, আমরা যেমন কোনো অনুষ্ঠানে ঢোকার সময় সিকিউরিটি আর্চ দিয়ে আমরা প্রবেশ করি, সিকিউরিটি আর্চ যেমন একটা লোক যদি অহেতুক বা অযাচিত কোনো জিনিস নিয়ে প্রবেশ করে যেমন সিগন্যাল করে, ঠিক তেমনি নাকের পিছনে এবং গলায় এই টনসিল আমাদেরকে, শরীরকে ও ধরনের অহেতুক সংক্রমণ থেকে বাঁচায়। টনসিল অসুস্থ হওয়ার কারণ আমরা বলতে পারি কিছু না, আমাদের নিজস্ব ব্যক্তিগত জীবন প্রণালীর জন্য হতে পারে। অনেক শিশু বা অনেক বাচ্চারা খুবই অভ্যস্ত ঠান্ডা, অতিরিক্ত ঠান্ডা, যেটা একদম ফ্রিজিং, চিলি কোল্ড আমরা বলি, বরফ ঠান্ডা পানি বা সরাসরি বরফ খাওয়ার অভ্যাস অনেকের আমি জানি। তো অতিরিক্ত ঠান্ডার জন্য আসলে গলায় ভাইরাস সংক্রমণটা হয়। আর ভাইরাস যখন শরীরে একটা দুর্বলতা তৈরি করে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিছুটা স্তিমিত করে দেয়, তখনই আমাদের গলায় থাকে, গলার মধ্যেই এক ধরনের সুযোগ সন্ধানী ব্যাকটেরিয়া থাকে, যাদেরকে আমরা অপরচুনিস্টিক ব্যাকটেরিয়া বলি। তারা ওই সময় টনসিলকে আক্রমণ করে বা গলনালীর বিভিন্ন অংশে তারা আক্রমণ করে। তো এটা একটা সচরাচর আমি মনে করি আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। আমরা প্রতিরোধ করার জন্য যদি ভাবি, আমরা বলতে পারি আমরা অতিরিক্ত ঠান্ডা জিনিস খাওয়া উচিত না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের বাসস্থানের পরিবেশটা একটা খুবই জরুরি আমি মনে করব। যেমন আমাদের বাসস্থানে যদি খোলামেলা আলো বাতাস প্রবেশের যদি ব্যবস্থা না থাকে, সেখানেও কিন্তু এক ধরনের এই গুমোট আবহাওয়ার জন্য ভাইরাস সংক্রমণের সম্ভাবনা থাকে বেশি। আমাদের যারা স্লাম এরিয়াতে বা বস্তিবাসী যারা, তাদের যেভাবেই হোক, অর্থনৈতিক কারণে হোক, তাদের থাকার পরিবেশ এবং একটা ছোট ঘরে অনেক লোক বসবাস করে, আমরা যেটা ওভার ক্রাউডেড পপুলেশন, সেখানেও এই ধরনের একটা সংক্রমণের সম্ভাবনা থাকে। তো আমরা টনসিল নিয়ে আমি মনে করব যে সাধারণ চিকিৎসা, আমরা টনসিলের জন্য রোগ জাস্ট যদি সংক্রমণ হয়েই যায়, আমরা অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ আমরা দিয়ে থাকি। সেটা সাধারণ পেনিসিলিন থেকে শুরু করে নতুন প্রজন্মের যে কোনো ভালো ওষুধ, গলা ব্যথা বা জ্বরের জন্য অ্যাসপিরিন বা প্যারাসিটামল জাতীয় ওষুধ, এবং একটুখানি বিশ্রাম এবং প্রচুর পানি
আমরা এতে টনসিলের প্রদাহ বা সংক্রমণ ঠিক হয়ে যায়। জি। এখন কিন্তু দেখা যাচ্ছে যে শীতকাল চলছে এবং চারদিকে রাস্তাঘাটেরও কাজ চলছে। বাসা থেকে বের হলেই ধুলো, এবং ধুলোর কারণে প্রায়ই দেখা যাচ্ছে যে রোগীরা কমপ্লেন করছেন যে সর্দি কাশি লেগেই আছে। তো এই ক্ষেত্রে তারা কি করে প্রতিকার পেতে পারে? আসলে সর্দি মানে আমরা বলতে পারি নাকের আমাদের যে নাকের ঝিল্লির প্রদাহ। নাক তো আমাদের বাতাসের আসলে গেটওয়ে। আমি বাতাস আমার শরীরের বা আমার জীবনের অস্তিত্বের জন্য বাতাস, অক্সিজেন খুবই প্রয়োজনীয়, এবং বাতাস সরাসরি আমরা যে শ্বাস নিচ্ছি নাকের একটা বিশাল ভূমিকা কিন্তু আমাদের অজান্তে নাক করে যাচ্ছে। নিশ্চয়ই আপনি জানেন যে নাকে এক ধরনের ছাঁকুনি মতো কিছু রোম নাকের সামনে থাকে, সামনের অংশে, যা মোটা দানা ধূলিবালিকে আটকে দেয়, এবং পুরো নাকটায় এক ধরনের তরল পিচ্ছিল আবরণে ঢাকা থাকে, যে আবরণে সাধারণ ছোট ছোট ধূলিকণা এবং ছোট ছোট রোগ জীবাণু কিন্তু ট্র্যাপড হয়ে যায় বা লেগে যায়। এবং 20 থেকে 30 মিনিটের মধ্যে নাক থেকে গলায় এই অনেকটা আমরা যেভাবে বিমানবন্দরে কনভেয়ার বেল্ট দিয়ে ব্যাগ আমরা চালান দিই, ঠিক সেভাবে এই পুরো এই তরল মিউকাস বা ঝিল্লির আবরণটা এই ট্র্যাপড বা এই আটকানো ধূলিকণা বা রোগ জীবাণুকে গলায় পার করে দেয়, এবং সেটা আমরা থুতু হিসাবে ফেলে দিই, অথবা আমরা যদি খেয়েও ফেলি পেটের অ্যাসিড এগুলো ধ্বংস হয়ে যায়। এটা স্বাভাবিক। আরো বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিয়ে নিচ্ছে। থ্যাংক ইউ। জি জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো 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 হ্যালো, আসসালামু ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছি দর্শক, বলুন। হ্যাঁ, আমি স্যারের কাছে আমার একটি প্রশ্ন হচ্ছে যে আমার ছেলের বয়স 8 বছর, তো ও মানে ওর কণ্ঠস্বরটা খুব মোটা, আগে এরকমটা ছিল না, এটা গলার কোনো সমস্যার কারণে হচ্ছে কিনা? হ্যাঁ, আমি জানতে চাচ্ছি, আপনি মোটা বললেন কিন্তু গলা কণ্ঠস্বর খসখসে বা কিনা, মানে আমরা যেটা বলতে পারি যে গলা ভেঙে যাওয়াকে যেটা বলি আমরা, এ ধরনের কোনো সমস্যা কিনা? জি, সরি, গলাটা কি ভেঙে গেলে যেরকম খসখসে শব্দ হয় সে ধরনের শব্দ হচ্ছে, নাকি গলার স্বর আগে যা ছিল তার চেয়ে একটু মোটা হয়ে গেছে, পরিষ্কার আছে কিন্তু মোটা হয়ে গেছে? কোন সমস্যাটা আপনি বলতে চাচ্ছেন? মানে আগের সমস্যা, আগে এরকমটা ছিল না আর কি, তো এখন ওই মোটা না, শুধু কেমন জানি মনে হয় আমার, ওর শুধু যে মোটা হয়েছে এটা একটু বয়সের পরিবর্তে কম কিছু না। হ্যাঁ, এটা আমরা আপনার দুটো আমরা বলতে পারি। আমরা একটু আগে টনসিল সম্বন্ধে আলাপ করেছি, যে আমরা টনসিলের যদি কারো খুব বেশি প্রদাহ থাকে, টনসিলের প্রদাহ বা গলার প্রদাহ থেকে কিন্তু আমাদের স্বরযন্ত্রের বা যেটাকে আমরা শ্বাস মানে আমরা যেখান থেকে কথা বলি ল্যারিংস, সেখানে যে স্বরের পর্দা থাকে, স্বরের পর্দায় কিন্তু আবরণী ঝিল্লিতে এক ধরনের প্রদাহ তৈরি হয়। অথবা অনেক ছোট কিশোর বা বাচ্চারা অনেক সময় খুব উচ্চস্বরে কথা বলার বা মানে অনেক জোরে জোরে, যেমন এটা আমরা খুব প্রফেশনালি পাই যে আমাদের যারা কোরআনে হাফেজ যারা পড়েন তাদেরকে অনেক জোরে চিৎকার করে পড়তে হয়, এটাকে আমরা অ্যাবিউজ বলি, স্বরের অপব্যবহার। তো সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় গলার একটা পরিবর্তন হয়। আর উনি বললেন যে বয়সজনিত আমরা যে বয়স সন্ধিক্ষণে যে গলার স্বর পাল্টায় সে ধরনের সমস্যা না। উনি বলছেন হ্যাঁ, আমরা তাই বিশ্বাস করি যে 7 বছর বয়সে আসলে এই বয়স সন্ধিক্ষণে স্বরের পরিবর্তন হওয়ার কথা না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে খুব রেয়ারলি আমরা অনেক সময় হরমোন ঘাটতির জন্য, যদি আমরা থাইরয়েড হরমোনের ঘাটতি হয় ওই সময় হয়তো গড়ে, সেটা আমরা আসলে একটা একটা করে আমরা কারণগুলো অনুসন্ধান করলে আমরা কারণটা বুঝতে পারবো, কমন কারণগুলো আগে চিন্তা করে তারপরে আমরা সেটা হয়তো আমরা চিন্তা করতে পারি। তো আমি মনে করি যে আপনি একজন ভালো গলা বিশেষজ্ঞ কাউরে যদি শরণাপন্ন হন, তাহলে কারণগুলো আমরা জেনে নিলে সেটা সমাধান আমার মনে হয়ে যাবে। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। যে বিষয়ে কথা হচ্ছিল যে কমন যেসব সমস্যা হচ্ছে, নাকের সমস্যা নিয়ে কথা হচ্ছিল, যে আমরা যেটা বলছি যে নাকের আসলে আমরা নাকের প্রদাহ বা আমরা যেটা সাধারণ সর্দি বলি, এ ধরনের সর্দি আমরা ভাইরাসজনিত কারণে, যেটাকে আমরা কমন কোল্ড বলি, প্রায়শই হয়ে থাকে। সেটা যে কোনো সময় হতে পারে, তবে এই সময়টা শীতকালে অতিরিক্ত ঠান্ডা এবং আমরা আরেকটা যেটা বলে যে ধূলিবালি, এই কারণে কিন্তু আমাদের হতে পারে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের একটা বিশেষ গোষ্ঠী আছে যাদের একটা প্রবণতায় থাকে অ্যালার্জি, আমরা যেটা বলি অ্যাটোপিক পার্সন, যাদের অতি সহনশীলতা বা অতিরিক্ত মানে প্রতিক্রিয়া, সেটা নাকের ব্যাপারও হতে পারে, ষড়যন্ত্রের ব্যাপারে ফুসফুসও হতে পারে, যেটা আমরা হাঁপানি হিসেবে দেখতে পাই, বা অ্যালার্জিক রাইনাইটিস বা অ্যাজমা।
তো তাদের একটা সমস্যা হতে পারে ধূলিবালির জন্য। আর এক ধরনের একটা গ্রুপ বা এক ধরনের জনসংখ্যা আছে যাদের একটা সমস্যা, তাদের এক ধরনের মানে সাইকোলজিক্যাল ব্যালেন্স বা যেটাকে আমরা তাদেরকে একটু হাইপার অ্যাক্টিভ পার্সোনালিটি, আমরা ভ্যাসোমোটর রাইনাইটিস এদের হয়, তাদের কোনো অ্যালার্জি নেই বা তাদের অ্যালার্জি টেস্ট করলে আমরা দেখি যে অ্যালার্জি নেগেটিভ, কিন্তু হয়তো সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেক হাসি হচ্ছে, অথবা হঠাৎ করে ধূলিবালিতে গেলে তার অনেক হাসি হচ্ছে, যেটা হয়তো অন্য তার পাশের জনের হচ্ছে না। তো বাট তারপরেও আমি বলবো যে ধূলিবালি এক ধরনের উত্তেজক, এটা ধূলিবালিতে অনেক ধরনের কেমিক্যালস থাকতে পারে। তো আমি যদি মনে করি ধূলিবালিতে গেলে ধূলিবালিতে অবশ্যই আমরা বেশি যাওয়া উচিত না, কারণ এটা তো একসময় যদি নাক সব কিছু তো আর পরিষ্কার করে তারও তো একটা ক্যাপাসিটির লিমিট আছে, এবং এই ধূলিবালি সরাসরি ফুসফুসে চলে গেলে অন্য ধরনের অ্যাসবেস্টস জাতীয় জিনিস লাংসে অন্য ধরনের প্রতিক্রিয়া করে। কাজে সেটা আমি মনে করি এ ধরনের পরিবেশে যদি আমি কাজ করি বা এই ধরনের পরিবেশে যদি আমরা সবসময় যাওয়া আসা করি, আমি মনে করি একটা মাস্ক বা মুখে একটা মাস্ক ব্যবহার করা উচিত। বিশেষ করে আমি এই অবস্থায় আমি একটুখানি করতে চাই দর্শকদের জন্য, যে যারা আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করি বা যারা আমরা শ্রমিক বা কর্মচারী, যারা এই ধরনের ইন্ডাস্ট্রি যেখানে অনেক ধূলিবালি বা বাতাসে অনেক ধরনের মানে ভাসমান পদার্থ, যেমন যারা কটন ফ্যাক্টরিতে কাজ করি বা বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানে বাতাসে অনেক ডাস্ট থাকতে পারে, আমরাই মনে করি যে আমরা ইদানিং সোনালী পাটের খুব উন্নতি করার চেষ্টা করতেছি। যারা পাট কলে যারা কাজ করে, তাদের সূক্ষ্ম পাটের আঁশ কিন্তু বাতাসে ভেসে বেড়ায়। কাজে তাদের আমি মনে করি নিজের প্রতিরোধের জন্যই এই মাস্ক ইউজ করা উচিত, কারণ দীর্ঘমেয়াদী আর বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে। এবং আমি এখানে একটি ফোন নিয়ে আমরা আবার এই আলোচনায় আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কুমিল্লা থেকে বলছি, নাম লতিফা, আমার বয়স 44। আমি মানে দীর্ঘ একদম আমার যখন বয়স 15 বছর তখন থেকে আমি অ্যান্টাজল নোজেল ব্যবহার করি, এবং এখন পর্যন্ত আমি অ্যান্টাজল নোজেল ছাড়া আমি মানে নিঃশ্বাস নিতে পারি না। যে দিনে 4-5 বার করে নিতে হয়, রাতে আর দিনে মিলিয়া। তারপরে এটা ব্যবহার করতেছি আজকে এত বছর যাবত। আমার বয়স এখন 44। আমি 15 বছর মানে থেকেই শুরু করছি, এই পর্যন্ত ব্যবহার করতেছি, কোনো সুরাহা নাই। ওষুধ অনেক অ্যান্টিবায়োটিক খাইছি। কিছুদিন আগে 2 মাস একদম খুব কাশি হয়েছিল, ওডিটেন 120 টাকা করে ক্যাপসুল, এইগুলা পর্যন্ত খাইছি। খাওয়ার পরে এখন কাশিটা একটু কমছে, কিন্তু আছে এখনো। তারপরে এই ভ্যাকসিন নিতে বলছিল ডাক্তার, ভ্যাকসিন নেওয়া হয়েছে 2 রেনেটার কি জানি নাম, ওটাও মানে ঠিক খেয়াল নাই আমার নামটা। আচ্ছা, ভ্যাকসিনও নিয়েছি, কিন্তু কোনো সুরাহা নাই। গলার কণ্ঠটা বসে গেছিল, এখন এতদিন পরে এখন কিছুটা হয়েছে, তাও ক্লিয়ার না। গলার কণ্ঠ এখনো ওই আগের মতো হয়নি, এই বসাই আছে। এখন আমি মানে অ্যান্টাজল নোজেল ড্রপটা কিভাবে আমি মানে ছাড়তে পারবো? এটা স্প্রে দিছিল ডাক্তার, স্প্রে ব্যবহার করছি, কিন্তু স্প্রেতে কাজ হয় না। স্প্রে দিলে পরে আমি নিঃশ্বাস ঠিক মতো নিতে পারি না, ওই অ্যান্টাজল নোজেল ড্রপই ব্যবহার করা লাগে। ঠিক আছে দর্শক, আমরা বুঝতে পেরেছি, সাথেই থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। যে আমরা একটু আগে এই প্রসঙ্গটা একটুখানি আমরা আলাপ প্রসঙ্গে বলছিলাম যে আমরা এক ধরনের জনগোষ্ঠী আছে যাদের আমরা অতি সংবেদন বা হাইপার পার্সোনালিটি, আমরা হাইপার সেন্সিটিভ। তারা ভ্যাসোমোটর রাইনাইটিস বিভিন্ন কারণে তার নাকের যে মাংসপেশি বা আমরা টার্মিনেটস বলি বা নাসা বলি বাংলায় যেটা বলি, যাদের কাজ হচ্ছে নাকের মধ্যে এক ধরনের সেলফের মতো থাকে নাকের দুপাশে, যা আমাদের এই শ্বাস নেওয়ার বাতাসটাকে এরা বিশুদ্ধ করে এবং আর্দ্র করে। এখানে প্রচুর রক্তনালী বা মানে রক্ত সরবরাহ থাকে বা রক্তনালীর সংবরণ থাকে। তো দীর্ঘদিন ধরে এই ভ্যাসোমোটর রাইনাইটিস যাদের থাকে, তাদের আস্তে আস্তে এই যে ভিতরে যে মাংসপেশি বা টার্মিনেটগুলো স্ফীত হয়ে যায়। স্ফীত হয়ে আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, আমরা যেটা শুকনো কিশমিশ যদি পানিতে ভিজিয়ে রাখি, এই কিশমিশ আঙুরের মতো ফুলে যাবে। তো নাকের মধ্যে এটা একই রকম, টার্মিনেট স্বাভাবিক অবস্থায় যে অবস্থায় থাকে, তা যদি বারবারে সেখানে রক্ত চলাচল বাড়তে থাকে বা তার ইরিটেশন হয়, প্রদাহের কারণে একটা স্ফীতি আসে। এই বিষয়ে ঠিক অ্যালার্জিক রাইনাইটিস এবং ভ্যাসোমোটর রাইনাইটিস এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে স্যার। তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহেদুল আলম, বিভাগীয় প্রধান, ইএনটি বিভাগ, ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন কুমিল্লা থেকে। তিনি বলছিলেন যে তার অ্যান্টাজল ড্রপের উপর তিনি ডিপেন্ডেন্ট হয়ে গিয়েছেন। আমরা সেই আলোচনায় যাচ্ছিলাম যে আমরা কিছুটা এই ব্যাপারে আলোচনা করেছিলাম যে আমরা অনেকেরই আমাদের কিছুটা হাইপার সেন্সিটিভিটি বা হাইপার পার্সোনালিটি বলি আমরা, তাদের ভ্যাসোমোটর রাইনাইটিস, আর একটা অংশ যাদের অ্যালার্জিক রাইনাইটিস থাকে, যারা বাতাসের বা বাহ্যিক পরিবেশের যে কোনো অ্যালার্জেন থেকে তার শরীরের যে কোনো অংশ প্রদাহজনিত, অ্যালার্জিক প্রদাহজনিত কারণে স্ফীতি হতে পারে। তো আমরা দর্শকের যে সমস্যা, তাতে আমার মনে হচ্ছে উনি হয়তো ভ্যাসোমোটর রাইনাইটিসের পেশেন্ট, এবং দীর্ঘমেয়াদী নাকে ভ্যাসোমোটর রাইনাইটিসে যেটা হয়, রক্তনালীগুলো খুব প্রসারিত হয়ে যায় যখন সে তার প্রদাহ বা এই ধরনের পরিস্থিতির সম্মুখীন তিনি হন। সেটা অতিরিক্ত গরম হতে পারে, অতিরিক্ত ঠান্ডা হতে পারে, অনেক সময়ের দিনের সময় অনেক ভোরবেলা অনেকের হাঁচি হয় বা নাক দিয়ে পানি পড়ে। তো বিভিন্ন কারণে হোক, বারে বা পুনঃ প্রদাহের কারণে তার নাকের ভিতরে যে মাংসপেশি বলি বা আমরা টার্বিনেট বলি, যেগুলো নাকের দুপাশে আমাদের বাতাসের প্রবাহে বাধা দেওয়া বা বাতাসকে বিশুদ্ধ করার কাজ করে, এগুলো যখন স্ফীত হয়ে যায়। এবং আমি বলছিলাম যে আমরা একটা শুকনো কিশমিশ আর ভিজা কিশমিশ, ভিজা কিশমিশ যেমন শুকনো কিশমিশ দুটো আলাদা করা যায়। একটা শুকনো কিশমিশ পানিতে রাখলে যেমন অনেক ফুলে যায়, নাকের এই টার্মিনেটগুলো এরকম ফুলে গিয়ে নাকটা বন্ধ করে। অ্যান্টাজল জাতীয় ওষুধ আসলে অক্সিমেটাজোলিন বা জাইলোমেটাজোলিন, এদের কাজ হচ্ছে রক্তনালী, যেগুলো রক্তনালী প্রসারিত ছিল ওগুলোকে সংকুচিত করার ফলে স্ফীতিটা কমে যায় এবং নাকের বাতাস চলাচল হয়। অ্যান্টাজলের সমস্যা হচ্ছে আমরা অনেক সময় অ্যান্টাজলের কারণে আবার এক ধরনের স্ফীতি তৈরি হয়, যে আমি দীর্ঘদিন অ্যান্টাজল দেওয়ার পরে শরীরের একটা ভিন্ন ধরনের প্রতিক্রিয়া শুরু হয়, এবং তখন আবার ভ্যাসোমোটর রাইনাইটিসের জন্য যে ধরনের স্ফীতি হয়, অ্যান্টাজলের জন্য সে ধরনের স্ফীতি হয়, রাইনাইটিস মেডিকোমেন্টোসা রাইটিভার। তো সেক্ষেত্রে দীর্ঘমেয়াদী অ্যান্টাজলের কারণে হয়তো তার স্ফীতিটা আবার বাড়ছে, যদিও সাময়িক তার কাছে একটু আরাম। তো আমি যেটা ওনাকে পরামর্শ দেব, যে পরীক্ষা নিরীক্ষায় যদি আমরা বুঝতে পারি যে তার কোনো অ্যালার্জির কোনো সমস্যা নেই বা অ্যালার্জি জাতীয় কারণে তার নাকের স্ফীতি হচ্ছে না, সেক্ষেত্রে আমরা দেখব যে এটা টার্মিনেটগুলো যদি সত্যিকার অর্থে স্ফীত থাকে, এবং স্ফীতির দু ধরনের আমরা বলি, এক ধরনের হচ্ছে নরম স্ফীতি আর একটা হচ্ছে শক্ত স্ফীতি, মানে যেগুলো আসলে সংকুচিত হওয়ার সম্ভাবনা থাকে না। তো আমরা সাধারণত প্রাথমিক পর্যায়ে অনেক সময় আমরা গ্যালভানোকটারি বলি, এক ধরনের জাতীয় চিকিৎসা, যেটা আমরা যে স্ফীত নাকটাকে আমরা বা স্ফীত টার্মিনেটগুলোকে আমরা ছোট করে দেওয়ার জন্য ব্যবহার করি। লেজার সার্জারি আমরা করি ইদানিং, আমরা টার্মিনেটগুলো এই স্ফীত অংশটা বা বড় অংশটাকে কমিয়ে দেওয়ার জন্য, অথবা সরাসরি আমরা সার্জারি বা অপারেশনে যেতে পারি, যে এই টার্মিনেট বা মাংসপেশি যেগুলো বড় হয়ে আছে এগুলোর অংশ বিশেষ আমরা ছেটে দিতে পারি। তো আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে নাকের বাতাস চলাচলের রাস্তাটাকে আমরা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা, এবং এতে দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায় এবং উনি ভালো থাকতে পারেন, এবং আমি বিশ্বাস করি তাতে ওনার অ্যান্টাজলের উপর যে নির্ভরশীলতা সেটা কমে যেতে পারে। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। এবার আসা যাক, কানের কি ধরনের কমন সমস্যা নিয়ে রোগীরা এসে থাকে? আসলে কানের তো আমাদের দেশে আমরা সচরাচর যে ব্যাপার নিয়ে খুব বেশি আমরা চিন্তিত, আমরা যারা নাক কান গলা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যে ক্রমবর্ধমান জনগোষ্ঠীর বধিরতার কারণ। আমরা আমাদের অজান্তেই আসলে আমাদের একটা বড় জনগোষ্ঠী কানের কম শোনার সমস্যা নিয়ে ভুগছে, এবং এই কম শোনার মধ্যে কিছুটা আমাদের পেশাগত কারণ, পারিপার্শ্বিক কারণ, এবং কিছুটা হচ্ছে রোগজনিত কারণ। রোগজনিত কারণে আমরা যেটা বলি আমাদের মধ্যকর্ণের প্রদাহ, যেটা আমরা প্রাথমিকভাবে এখন আমরা পাচ্ছি শীতকালে ছোট ছেলে মেয়েদের, মানে কানে তীব্র ব্যথা হয়ে খুব জ্বর, এবং কিছুদিন পর কানের পর্দাটা ফেটে গিয়ে কান দিয়ে পুষ পড়া, যেটাকে আমরা তীব্র মধ্যকর্ণের প্রদাহ বা আমরা অ্যাকিউট সাপোরেটিভ ওটাইটিস মিডিয়া ডাক্তারি পরিভাষায় বলি। তো এটা শীতকালে খুব বেশি পাই আমরা সচরাচর, এ সময় বেশি পাই, অন্য সময় পাই এক ধরনের ভাইরাসজনিত প্রদাহ থেকে ব্যাকটেরিয়া প্রদাহ, এবং মধ্যকর্ণে প্রদাহের জন্য সাধারণ
তরল পদার্থ থেকে আমরা যেটা পুজ বলি বা ফোড়া হলে যে সমস্যা হয় সে ধরনের একটা পরিস্থিতির সৃষ্টি হওয়া, এবং তারপরে কানের পর্দা ফেটে যাওয়া। তো কানের পর্দা ফেটে যাওয়ার পরে বা কানের পর্দা ফেটে যাওয়ার আগেই যদি আমরা সময় মতো সঠিক চিকিৎসা দিই, এটা কিন্তু দীর্ঘমেয়াদী সমস্যা বা আমি বলি যে সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব। যেটা আমাদের গ্রাম দেশে বা সচরাচর হচ্ছে যে আমরা অনেক সময় প্রাথমিক চিকিৎসা দিতে বিলম্ব করি, কানের পর্দা ফেটে গিয়ে ময়লা বের হওয়ার পরে আমরা পরবর্তী পরিচর্যাটা ঠিকমতো করি না, যেটা আমরা সবসময় বলি যে কানের পর্দা যদি ফেটে যায় বা কানের পর্দা জি, এই পরিচর্যা সম্পর্কে আমরা আরো বিস্তারিত শুনবো, তার আগে একটি ফোন নিচ্ছে। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, জি, শুনতে পাচ্ছি, বলুন। আমি ঈশ্বর জাহান উত্তরা থেকে বলছি। জি। আমার বয়স হচ্ছে 40। আমি টিচার। জি। আমার হচ্ছে সমস্যা বেশি হচ্ছে কয়েক বছর ধরে আমার দুটো বাচ্চা, তো ফার্স্ট বেবি হওয়ার পর থেকে আর আমার ওজনটাও বেশি হচ্ছে। খুব প্রচন্ড নাক ডাকা হচ্ছে এবং আমার মানে নাক ডাকার শব্দ ধরেন এক রুম থেকে পাশের রুম পর্যন্ত শোনা যাচ্ছে। আমি একবার জাপান হসপিটালে ওখানে গিয়েছিলাম, ওখানে একজন ডাক্তার ছিল, আমার নামটা ঠিক ভুলে গেছি, উনি একটা স্প্রে দিয়েছিল, ওইটা কয়েকদিন ইউজ করার পরে আর কোনো মানে আমি ওটা করিনি আর কি। এখন এটা আবার দেখা দিয়েছে, মানে খুব বেশি হচ্ছে। এখন আমি কি করব? ধন্যবাদ। দর্শক, আপনি আপনার সমস্যার প্রধান কারণটা ওনার প্রশ্ন বিস্তারের মধ্যে উনি বলেছেন আমাদের যে উনি বেবি হওয়ার পরে ওনার ওজন বেড়ে গিয়েছেন। তো আমরা নাক ডাকা প্রসঙ্গটা যদি আমরা একটুখানি বিস্তারিত করি, যে আমরা একটা হচ্ছে যে আমরা স্বাভাবিক আমরা যখন জাগ্রত থাকি বা জেগে থাকি তখন আমাদের মাংসপেশি বা আমাদের গলা এবং নাকের যে স্পেশালি বিশেষ করে গলার মাংসপেশি সচেতন বা স্বাভাবিক সক্ষম অবস্থায় থাকে বা ঢিলে ঢালা থাকে না। যে কোনো মানুষ যখন আমরা ঘুমিয়ে পড়ি আমাদের শরীরের সমস্ত মাংসপেশি কিন্তু ঢিলে ঢালা হয়ে যায়, এবং সে একই ক্ষেত্রে গলায় এবং জিহ্বা অংশ, তালুর এসব অংশ, খাদ্যনালীর উপরের অংশের মাংসপেশি বেশ ঢিলে ঢালা থাকে। আর আমরা যদি অবস্থানগত কারণে শোয়ার কোনো যদি অবস্থানের পরিবর্তন হয়, একটুখানি নাক ডাকা আমার মনে হয় বয়সজনিত বা এমনিতে অনেকে যারা একটুখানি স্থূলকায় তাদের হয়ে থাকে। কিন্তু নাক ডাকাকে আমরা সমস্যা তখনই বলি, উনি যেটা বললেন যে একটা হচ্ছে প্রচণ্ড শব্দ হচ্ছে, আর এটাকে আমরা বলি যে স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, মানে নাক ডাকা বা নাকের শ্বাস প্রশ্বাস যদি বন্ধ হয়ে যাওয়ার কারণে এবং সেখানে যদি দীর্ঘমেয়াদী প্রায় 5 থেকে 10 সেকেন্ড তার শ্বাস বন্ধ হয়ে যায় এবং সেটা যদি ঘন্টায় 5 বারের অধিক হয়, আমরা সেটাকে একটা সমস্যা বলি। দ্যাট ইজ স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম। আর নাক ডাকা এটা একটু পাশাপাশি, তো শুধু নাক ডাকা সেটা আমি মনে করব যে সেটা একটা সাধারণ সমস্যা। তো আমাদের এখন প্রথম দেখতে হবে যে ওনার নাকের বা গলার শ্বাসের রাস্তায় কোথাও কোনো বাধা হচ্ছে কিনা। প্রথম উনি যে সমস্যাটা বললেন যে ওনার অনেক স্থূলকায় এবং অনেক ওজন বেড়ে গেছে, তো এটা কিন্তু একদম 1 নম্বর কারণ আমরা যখন শরীরে বিভিন্ন জায়গায় মেদ জমে, সেটা আমরা প্রথম ভুঁড়ি দিয়ে প্রকাশ পাই যে ভুঁড়িটা বেড়ে যাচ্ছে, এবং কিন্তু ভুঁড়ির সাথে আমাদের আবরণী ঝিল্লি, গলার সমস্ত আবরণী ঝিল্লির নিচেই কিন্তু চর্বি জমতে থাকে। সেটা আমরা কলারের সাইজ দেখে বুঝতে পারি, এবং আমরা বলি যে যদি কলারের সাইজ বয়স অনুপাতে আমরা স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক হলে আমরা ধরে নিতে পারি তার গলার ভিতরও তার বেশ স্থূলকায় অবস্থায় থাকে। আর শারীরিক গঠন ওনার যদি শর্ট নেক হন, ঘাড় খাটো হয়, সেক্ষেত্রেও কিন্তু আমরা শ্বাসের রাস্তা এবং গলার স্ফীতির রাস্তাটার পরিমাণ কমে যায়। অনেকের শারীরিকভাবে জিহ্বার গঠনটা একটু স্থূলকায় হয়, অনেকে জিহ্বা একটু ভারী হয়, অনেকে জিহ্বার পিছনের অংশ একটু ভারী থাকে। তো তাহলে আমরা কয়েকটা ফ্যাক্টর, এবং যদি নাকে তার কোনো কারণে যদি নাকের মধ্যচ্ছেদা, যে আমাদের নাকের যে মাঝখানে দুটো মানে ক্যাভিটি বা অংশের মাঝখানে যে বেড়া বা সেপ্টাম যে সেটা বাঁকা হয়, যদি বা নাকে যদি এর আগে কমিলার আবার যেটা বললেন ওনারা যদি নাক বন্ধ হওয়ার কোনো প্রবণতা থাকে, সেটা নাকের যদি টার্মিনালগুলো স্ফীত থাকে, তাহলে নাক থেকে শুরু করে গলা এবং জিহ্বার অংশ সব মিলিয়ে বাতাসের চলাচলে একটা বাধার কারণ হয়ে দাঁড়ায়। সেই ক্ষেত্রে আমাদের যে দর্শক ফোন করেছিলেন তাকে আমি প্রথম বলবো যে আমরা ওনার অতিরিক্ত যে ওজন বেড়ে যাওয়া এবং ওনার স্থূলকায় হওয়ার, এটা প্রথম চিকিৎসা হিসেবে আমরা সবাইকে প্রেসক্রাইব করবো, বলি যে শরীরে ওজন কমানো,
শরীরের ওজন কমানোটা খুবই দরকার, কারণ আমরা অধিকাংশ ক্ষেত্রেই শরীরের ওজন কমাতে পারলে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যায়। নাকের স্প্রে বা এ ধরনের এগুলো কিন্তু আসলে এই ক্ষেত্রে কোনো কিছুই মানে ফলদায়ক হওয়ার কথা না, কারণ এই যে এটা হচ্ছে সম্পূর্ণভাবে তার শারীরিক কাঠামোগত সমস্যা। আমরা যখন ঘুমাই আমাদের গলার পিছনের বা জিহ্বার পিছনের যে গলার যে ঝিল্লি অনেকটা পর্দার মতো ঝুলে থাকে, মানে ভাঁজ ভাঁজ হয়ে পর্দার মতো ঝুলে থাকে, এবং সেটা যদি আরও বেশি চর্বি জমে তা আরও বেশি স্থূলকায় হয়, এবং সেটা শ্বাসের সাথে সাথে শ্বাসের প্রতিটি ধাপে ধাপে বাধার কারণ হয়ে দাঁড়ায়, বাধা তৈরি করছে। এবং ওই সেই ক্ষেত্রে ওজন কমিয়ে উনি এই ক্ষেত্রে হয়তো অবশ্যই। একটি উপকারী এবং ফলাফল দ্বিতীয় পেতে ক্ষেত্রে পারেন। আমরা যেটা ওনাকে পরামর্শ দেবো যে আমরা এটা সত্যি কথা একটা অ্যাসেস করা দরকার যে ওনার কোন অংশে বাধা হচ্ছে, সেটা কি জিহ্বার পিছনের অংশ, না গলনালের উপরের অংশ, নাকি নাকের ভিতরে। সেই ক্ষেত্রে উনি একজন নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞ এবং আমরা এটা যদি ওজন কমানোর পরেও যদি ওনার এই যে চিকিৎসা না হয়, সেক্ষেত্রে ইদানিং কিন্তু আমরা শল্য চিকিৎসা করি। আমরা বিভিন্ন ধরনের শল্য চিকিৎসা আমরা নিতে পারি। শল্য চিকিৎসাগুলো নিয়ে আমরা শুনবো, তার আগে একটি ফোন নিয়ে নিচ্ছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়ালাইকুম আসসালাম। নারায়ণগঞ্জ থেকে মিজান বলছিলাম। জি বলুন। আমার পিতৃর বয়স 9 বছর। জি, ওর ডান কানে প্রায় ময়লা জমে, এবং এটা আমি হসপিটাল থেকেও পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরেও 10 থেকে 15 দিন বা 15 থেকে 20 দিনের মধ্যে আবার সেম ময়লা জমে, এবং অলিভ অয়েল দিয়েছি তাতেও কমে নেই, এবং আবার ওই যে একটা মেডিসিন খাইয়েছি কমে, আবার ফিরে আবার ময়লা জমে। কন্টিনিউ ময়লাটা মানে 15 থেকে 20 দিন পর জমে বেশি হয়ে যায়, এবং তখন ব্যথা করে এবং চুলকায়। আচ্ছা, জি দর্শক সাথে থাকুন, আমরা উত্তরটি নিচ্ছি। সংক্ষেপে আমরা উত্তরটি নেব। ওনার ছেলের বয়স কত? 9 বছর বলে? জি, 9 বছর। হ্যাঁ, এটা ময়লা জমার কারণ আমরা এটা একটুখানি বলে রাখি যে আমি জানি না ওনার বাড়িতে বা ওনাদের অভ্যাসগত ব্যাপার, একটা হচ্ছে যে আমরা সচরাচর কটন বাড ব্যবহার করার খুব একটা প্রবণতা আমাদের দেখা যাচ্ছে। কানের স্বাভাবিক যে ময়লা বা কানের বাইরের অংশে যে শুকনো আবরণী ত্বক, যেটুকু স্বাভাবিক নিয়মে আমাদের শরীরের এই আবরণী ত্বকের মতোই যখন বয়সজনিত কারণে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়ে শুকিয়ে ঝরে পড়ে ঝরা পাতার মতো, এবং কানের মধ্যে বিশেষ কিছু তৈলবাহী গ্রন্থি আছে যাদের নিঃসরণের তৈল এবং এই শুকনো মরা কোষগুলো একসাথে মিশে যে বাদামি বা খয়েরি রঙের যে ময়লার তৈরি, এটাকে আমরা খোল বলি। এবং শুকনো অবস্থায় আমরা যখন খাওয়া দাওয়া করি, এটা প্রাকৃতিকভাবে আল্লাহ তাআলাই আমাদের ব্যবস্থা করে দিয়েছেন যে আমরা যখন খাওয়া দাওয়া করি চল নাড়ি, তখন এটা চামড়া থেকে আলগা হয়ে আস্তে আস্তে ঝরে পড়ে এবং স্বাভাবিকভাবে কানের বাইরের অংশে গড়িয়ে পড়ে যায়। অধিকাংশ ক্ষেত্রে আমরা টেরই পাই না, যেটা আমরা কোনো সময় অনেক সময় যদি একটুখানি পরিমাণ বেশি হয়, কানের বাইরের অংশে একটুখানি সুরসুরি হলে আমরা আঙুলে মাথা দিয়ে ফেলে দিই। কিন্তু এখন আমাদের যেটা স্বাভাবিকভাবে সামাজিক একটা বদভ্যাস আমরা এই কটন বাডের ব্যবহার এবং এই বিষয়ে আমরা আরও শুনবো, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। ধন্যবাদ। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ডক্টর সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি নাক কান গলার বিভিন্ন রোগ ও তার প্রতিকার নিয়ে। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। স্যার, বিরতির আগে একজন দর্শক ফোন করেছিলেন, বলছিলেন তার 9 বছর বয়সী ছেলের কান দিয়ে ময়লা পড়ছে, এই বিষয়ে জানতে চাইছি। হ্যাঁ, কানে ময়লা, বারবার কানে ময়লা জমে যাচ্ছে উনি বলছিলেন, এবং এর মধ্যে বেশ কয়েকবার কান পরিষ্কার করার পরও এটা ময়লা জমে যাচ্ছে। তো যেটা আমি সংক্ষেপে বলতে চাচ্ছি, একটা হচ্ছে যে আমাদের অনেকের একটা প্রবণতা থাকে কানের ময়লা বা চামড়ার আবরণী যে ত্বক, সেটা ক্ষয় হওয়ার বা শুকনো হয়ে জমা হওয়ার। বিশেষ করে আমরা যদি তুলনা করি যাদের মাথায় খুব খুশকি হয়, যেটা আমরা ডাক্তারি পরিভাষায় সেবরিক ডার্মাটাইটিস বলি, তাদের ক্ষেত্রে কানের একই রকম সমস্যা হতে পারে। মাথার খুশকিটা ঝরে পড়ে যায়, টের পাই না আমরা, কিন্তু কানে যেটা হয় সেটা আসলে কানের ভিতরে জমে যায়। এটা একটা কারণ হতে পারে। আমরা সেটা ঠিক সঠিক স্কিন স্পেশালিস্ট বা চর্ম বিশেষজ্ঞের চিকিৎসার শরণাপন্ন হতে পারি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের কিছুটা বদভ্যাস বলবো বা এক ধরনের নির্ভরশীলতা, সেটা হচ্ছে যে আমরা ইদানিং খুব কটন বাড ব্যবহার করার একটা প্রবণতা, যে কানে গোসল করার পরে অনেকে একটুখানি কানটা শুকিয়ে নেওয়ার জন্য কটন বাড ব্যবহার করেন। কানটা একটু পিলপিল করছে, তাও কটন বাড দিয়ে একটু মুছে নেওয়ার চেষ্টা করেন।
কটন বার্ডের সমস্যাটা হচ্ছে, কটন বার্ড সাধারণত যেভাবে কামানের মধ্যে বারুদ ঢুকানো হয় এ ধরনের কাপড় বাঁধা পুটলি দিয়ে, কটন বার্ড কিন্তু কানের বাইরের ময়লাটা ভিতরে পুশ করে দেয় এবং কানের একটা অংশের ভিতরে ময়লা যাওয়ার পরে ময়লা কিন্তু আর বের হতে পারে না, এবং একবার যখন এই ময়লা জমতে থাকে তখন ময়লার কারণে ময়লার মধ্যে ময়লা জমে যায়। এটা একটা প্রবণতা হতে পারে, এবং এতে গিয়ে যখন ময়লার পরিমাণটা বেশি হয়ে যায় তখন আর স্বাভাবিক যে পরিষ্কার করার যে পদ্ধতিটা, যে আমরা খাওয়া দাওয়ার সময় চোয়াল নাড়ার সময় স্বাভাবিকভাবে যে ঝরে পড়ার কথা, সেটা আর হয় না, জমতে থাকে। তো আমি দুটো জিনিসই বলবো। আর একটা হচ্ছে যে অনেক সময় হালকা মাত্রার ফাঙ্গাস সংক্রমণের কারণে চামড়া এক ধরনের প্রদাহ হয়, কানে হতে পারে সেটা, এবং সে কারণেও অনেক সময় কানে বারবার ময়লা জমতে পারে। তো আমি মনে করি এই ব্যাপারগুলো যদি আমরা নজর দিলে এটা সমাধান হয়ে যাবে। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। তার আগে কথা হচ্ছিল যে স্লিপ সার্জারির বিষয়ে, যে নাক ডাকা বা তা থেকে যদি স্লিপ অ্যাপনিয়া হয়ে থাকে সেই সার্জারি সম্পর্কে বলছিলেন। সংক্ষেপে আপনার কাছ থেকে এই বিষয়ে হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম যেটা বললাম, যে ঘুমে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, এই সমস্যাটা আমরা একটুখানি কারণটা বলেছি আমরা, যে একটা হচ্ছে স্থূলকা হয়ে যাওয়া। আমরা প্রথমে ওজন কমানোর জন্য আমরা যত ধরনের চেষ্টা করি। সার্জারি এবং সার্জারি না, এ ধরনের দুটো পক্ষই ইদানিং কাজ করে। একটা হচ্ছে যে আমরা এক ধরনের মেশিন আছে যে সরাসরি পজিটিভ প্রেসারে নাক মুখের ভিতর দিয়ে বাতাস প্রবেশ করিয়ে গলার যে চেপে যাওয়া অংশটাকে প্রসারিত করে শ্বাস নেওয়া, আমরা এটাকে সিপ্যাপ মেশিন বলি। তো এইটা মুখে এক ধরনের মাস্ক দিয়ে রোগী অনেক সময় শুয়ে থাকতে চায় না, বা তার অস্বস্তি মনে হয় যে এটা মেকানাইজ স্লিপিং। আর তা না হলে আমরা চেষ্টা করি কারণটা অনুসন্ধান করা। যদি নাকের মধ্যে কোনো স্ফীতি বা নাকের মধ্যচ্ছেদা যে বেড়া বা যে সেপ্টাম সেটা যদি বাঁকা থাকে সেটা সোজা করে দেওয়া, অতিরিক্ত মাংস টার্বিনেটস যদি বেশি থাকে এগুলোকে ছোট করে দেওয়া। অনেকের অনেক বড় টনসিল থাকে, টনসিলগুলি স্ফীতি থাকে, এবং টনসিলের সাথে যে নরম যে তালু আছে, তালু অনেক সময় ভারী এবং ঝুলে থাকে। আমরা এই টনসিল এবং নরম তালু সরিয়ে দিই। নরম তালু পুরোটা না, নরম তালুর বাড়তি অংশটুকু আমরা ট্রিম করে কেটে আমরা ছোট করে দিই। পরবর্তী ধাপ হচ্ছে, এবং ওই নরম তালু ছোট করার সময় আমরা খাদ্যনালীর বা গলনালীর কিছু অংশ আমরা কমিয়ে দিই, যাতে ঝিল্লিগুলো যেগুলো ঝুলে পড়েছিল সেগুলো যেন একটু টাইট বা একটুখানি স্ফীত হয়ে যায়। এবং ইদানিং আমরা জিহ্বার পিছনের অংশ, যাদের জিহ্বার পিছনের অংশ স্ফীতির কারণে হয়, জিহ্বার পিছনের অংশ কমানোর চিকিৎসা করা হয়, এবং সার্জারি অথবা আমরা এক ধরনের রে দিয়ে এটাকে আমরা ছোটো করে দিতে পারি। এটাই আমরা মোটামুটি শল্য চিকিৎসা হিসাবে এখন আমরা চিন্তা করি। আর কিছু কিছু ক্ষেত্রে একটুখানি বলি যে কারো অনেক সময় নিচের চোয়ালের হাড় এটা ছোট হয়ে গেলে আমরা চোয়ালের হাড়, আমরা যেটা অর্থোডেন্টিক সার্জারি যারা করেন, চোয়ালের হাড়টাকে সামনে প্রসারিত করে দিল, জিহ্বার যে পিছনে হেলে যাওয়ার অংশটা কমে গিয়ে জিহ্বাটা সামনে অবস্থান নেয়। এগুলো আমরা সার্জারি কমে আসতে পারে। ধন্যবাদ। একটি ফোন নিয়ে আমরা আবার এই আলোচনায় আসছি। দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, শুনতে পাচ্ছি। দর্শক বলুন। জি, আমি একটু স্যারের সাথে কথা বলবো। জি, বলুন। জি, আমার সমস্যাটা হচ্ছে ও যে আমার বেশি শব্দ আমি সহ্য করতে পারি না আর কি। দর্শক আরেকবার বলবেন। মানে শব্দটা বেশি সহ্য করতে পারি না আর কি, একটু সমস্যা হয়। আচ্ছা, কি জানতে চাইছেন? আমি আমাদের এখানে একজন ডাক্তার দেখাইছি, মানে উনি আমাকে যে নোভিয়াম 10 দিছে আর কি খাওয়ার জন্য, আর মাথা ঘুরে আর কি। আচ্ছা, আপনার বয়স কত? আমার বয়স হলো আপনার 32। আপনি কি ধরনের কাজ করেন? জি, আমি সাংবাদিকতা করি। আচ্ছা, জি, ধন্যবাদ। সাথে থাকুন, আমরা উত্তরটা নিচ্ছি। এখানে আমরা বেশি শব্দ সহ্য হয় না, উনি যেটা বলছেন এটা খুবই, আমি মনে করি উনি যথেষ্ট বুদ্ধিমান এবং যথেষ্ট সচেতন মানুষ। বেশি শব্দ, আমরা একটু আগে বলছেন যে শব্দ দূষণ আমাদের মধ্যে একটা মারাত্মক এক ধরনের সমস্যা তৈরি করছে। আর এর সাথে আমরা কিছু কিছু রোগ আমাদের এমনিতেই পারিবারিকভাবে আমরা এটা পেয়ে থাকি, ফ্যামিলিয়ালি আমরা অটোস্ক্লেরোসিস বলি, যে আমাদের কানের যে পর্দা থেকে শব্দটা অন্তঃকর্ণে পৌঁছে দেওয়ার জন্য 3টে ছোট ছোট হাড়, যেগুলো স্বাভাবিকভাবে পর্দা কম্পনের সাথে ভিতরে আন্দোলিত হয় এবং অন্তঃকর্ণের মধ্যে যে তরল পদার্থ তার মধ্যে একটা ঢেউয়ের সৃষ্টি করে। শেষ ছোট হাড়, যেটা শরীরের সবচেয়ে ছোট হাড়, আমরা স্টেপিস বলি, শেষ ছোট হাড়টা অনেক কারণে তার যে স্বাভাবিক যে চলাফেরা এটা কিছুটা স্তিমিত হয়ে যায় বা জমাট বেঁধে যায় তার জয়েন্টটা, আমরা তখনই আমরা অটোস্ক্লেরোসিস বলি। তো অটোস্ক্লেরোসিস হলে
আমরা পরীক্ষা নিরীক্ষা বুঝতে পারি। ওনার যদি আমরা অডিওগ্রাম বা কানের শ্রবণ ক্ষমতা পরীক্ষা করার জন্য যে গ্রাফ করি আমরা, সেটা করলে আমরা এটা কিন্তু সচরাচর বুঝতে পারি যে ওনার এটা হচ্ছে কিনা। তো সেক্ষেত্রে এটা মানে একটা মানে কারণ আমরা বুঝতে পারি সেখানে যদি আমরা স্নায়ু সংক্রমণ হয়, মানে তার স্নায়ু যদি এফেক্টেড হয় তাহলে হতে পারে। আর শব্দ দূষণের কারণে বা যে কোনো ভাইরাস দূষণের কারণে তার যদি স্নায়বিক দুর্বল, আমরা যেটা সেন্সরি নিউরাল হিয়ারিং লস বলি আমরা, সেক্ষেত্রে আমরা এক ধরনের এটা একটা প্রতিক্রিয়া যে তার একটা কান হয়তো স্বাভাবিক লেভেলে আমরা শুনছি না। আমি এখন আমরা যেভাবে কথা বলতেছি এটাকে আমরা স্বাভাবিক কথোপকথনে আমরা 30 থেকে 40 ডেসিবেল বা এই শব্দ যদি আমরা পাওয়ার দিয়ে চিন্তা করি, আমরা এইভাবে কথা বলি, হয়তো উনি 30 থেকে 40 ডেসিবেল উনি শুনছেন না। কিন্তু তার পরবর্তীতেই আমি যখন 50 বা 60 ডেসিবেল একটা শব্দ চড়িয়ে দিচ্ছি, তখন উনি কিন্তু একসাথে ফুল পাওয়ার শব্দটা উনি শুনতেছেন। ইজ ইট ক্লিয়ার? তো এতে গিয়ে ওনার কানটা অসহনীয় মনে হচ্ছে। তার মানে আমরা এটাকে হাইপার অ্যাকিউসিস বলি, যে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত শব্দ ওনার কানে যাচ্ছে। তো এটা আমরা আসলে নরিয়াম ওনাকে দেওয়া হয়েছে ঠিক, তো আমি মনে করি ওনারটা অডিওগ্রাম করা দরকার। কানের শ্রবণ ক্ষমতার মানে কোনো ভারসাম্য হচ্ছে কি না সেটা দেখা দরকার। আর সেক্ষেত্রে হয়তো আমরা সেভাবে আমরা চিকিৎসার জন্য তৈরি হতে পারি। জি, সেই ক্ষেত্রে উনি একজন ইএনটি বিশেষজ্ঞের কাছে যে অডিওগ্রাম পরীক্ষা আমরা সেটাই আমরা রোগগুলোর আমরা আলাদা করতে চাই যে ওনার কোন ধরনের সমস্যা হচ্ছে। জি, ধন্যবাদ। আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। আপনি কথা বলছিলেন নয়েজ পলিউশন নিয়ে, এই বিষয়ে কি কি ধরনের ইম্প্যাক্ট হতে পারে যদি আমরা আমি মনে করি যে আমরা স্বাভাবিক জানবো, আমরা মানে পেশাগতভাবে এই জিনিসটা নিয়ে আমরা খুব উদ্বিগ্ন। কারণ আমাদের মধ্যে বহু লোক, উনি যেন বলুন উনি সাংবাদিক, পেশায় সাংবাদিক, তারপরে ওনার হয়তো আমি জানি না ওনার আশেপাশে কী ধরনের নয়েজ হয়, কিন্তু আমরা স্বাভাবিকভাবে আপনি দেখেন আমরা নদী মাতৃক দেশ, প্রচুর লঞ্চ আমাদের দেশে চলাচল করে, এবং লঞ্চের বা স্টিমারের যে ইঞ্জিন রুমে যে কাজ করে বা বয়লারের যারা কাজ করে, যারা বিভিন্ন চিমনির ফ্যাক্টরিতে কাজ করে। কালকে আমার এক বয়স্ক ভদ্রলোক আমার কাছে আসলেন, উনি রাইস মিলে কাজ করেন, রাইস মিলে সারাক্ষণ কাজ করেন। এবং এখানে যেটা সমস্যা হচ্ছে যে আমরা শ্রুতিহীনতা আমরা দুভাবে ভাগ করি। একটা হচ্ছে যে আমরা কানের পর্দা বা কানের অস্থির সমস্যাজনিত শ্রুতিহীনতা, সেটা কিন্তু আমরা ঠিক করতে পারি, কন্ডাক্টিভ ডেফনেস বলি, সেটা সম্পূর্ণ আমরা তাকে আবার স্বাভাবিক শ্রুতিতে নিয়ে আসতে পারি, কানের পর্দা মেরামত করে দিতে পারি, আমরা অস্থি প্রতিস্থাপন করতে পারি। কিন্তু স্নায়ু দুর্বলতার জন্য যেটা হচ্ছে বা আমাদের যে সংবেদন কোষ কানের মধ্যে সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা চিরতরে নষ্ট হয়ে যায়। এবং এই শব্দকোষ, এই আমাদের স্নায়ু শব্দকোষ নষ্ট হওয়ার জন্য কিন্তু এই শব্দ দূষণ অত্যন্ত দায়ী। আপনি চিন্তা করেন, আমি যদি তুলনা করি যে আমাদের কোনো ইন্ডাস্ট্রিয়াল কোড নেই, ওয়ার্কিং কোড, যে আপনি একজন কর্মী একটা 90 ডেসিবেল বলতে আমরা জোরে চিৎকার করাকে বলি, আপনি যে জোরে চিৎকার করছেন, অথবা আপনি স্বাভাবিকভাবে কথা বলছেন আপনি শোনাতে পারছেন না, এই ধরনের শব্দের পরিবেশে আপনি তুলনা করে বুঝছেন। আপনি যদি লঞ্চের ইঞ্জিন রুমে যান, আপনি স্বাভাবিক কথা বলে বুঝতে পারবেন না। আপনার কাছাকাছি লোক দাঁড়িয়ে যে তার সাথে আপনি কথা বলছেন, তাকে আপনি যখন চড়া গলায় কথা বলবেন সে শুনতে পাবে। অর্থাৎ সেই ক্ষেত্রে এই শব্দ দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রে যেরকম পলিসি মেকিংগত কিছু বিষয় রয়েছে, সেই ক্ষেত্রে ব্যক্তিগত সচেতনতারও বিষয় রয়েছে। না, দুটাই আমরা দুটাই বলি, যে একটা হচ্ছে যে আমরা ক্রমাগত এই 90 ডেসিবেলের শব্দে একটা লোক যদি সপ্তাহে 5 দিন 8 ঘন্টার বেশি কাজ করে, তাহলে তার শব্দ তার বধিরতার কারণ হতে পারে। এবং এটা যদি বধিরতা বিষয়ে আমরা অন্য কোনো দিন শুনবো। আজ সময় স্বল্পতার জন্য আমাদের আয়োজনটা এখানেই শেষ করতে হচ্ছে। আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ ডক্টর সাহেব। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।